তুমি স্ট্যান্ড আপ কমেডি দিয়ে শুরু করলে, তারপর স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে দিলে কেন? এখন যখন ভারতবর্ষে স্ট্যান্ড আপ কমেডি একটা বুম এসছে, আমার মনে হয় আমি আর হাসাতে পারতাম না। ইট ইজ অগ্নি সমক নট সমক অগ্নি। অ্যালফাবেটিক্যালি এটা আগে আসে বলে কি অগ্নি সমকের জন্য উঠেছে, দেবস্মিতাই কি তোমার জীবনের শুরু এবং শেষ? ওই চন্দ্রবিন্দু আছে না সিরিজ প্রেমের শেষটা, ও মানে সিরিজ এর আগে ওয়েব সিরিজ রয়েছে মানে হ্যাঁ সিজন 1 সিজন 2 হ্যাঁ সিজন বেশি 3 নয়, বেশি কতগুলো? নয়, ওই ওই দুজন দু তিনজন। রিক্সা আর রোলস রয়েসের মধ্যে পার্থক্য আছে। শ্যামবাজারের ষোড়শী হোক বা দমদমের দিদা, যার কণ্ঠ শুনে সারা বাংলা ফিদা। ওরে আজ ক্যাফে হাউসের আড্ডায় তেমনই এক অতিথি বলবো না, বন্ধু বলা যায়, একেবারেই। সমক আমাদের সঙ্গে। নমস্কার। আর আমরা এই মুহূর্তে রয়েছি ক্লিকে। আপনারা দেখছেন ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস। ইয়েস, তুমি আগে বলো যে এখানে বসে এখানে এসে দারুণ লাগছে। কেমন লাগছে? আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আলোর একটা খেলা চলছে এখানে, নীল আলো সাদা আলো, আমরা একটু হলুদ ঘেঁষা। স্টুডিওর ভেতরে আলোর খেলা চলে, স্টুডিওর বাইরে টাকার খেলা চলে। আরে আমরা ভাই, সবাই জানি। টাকার খেলা যদি ভালো চলে তাহলে আলোর খেলা স্টুডিওর খেলা দুটোই ভালো চলবে। আপাতত টাকার খেলা নয়, হ্যাঁ, আমরা কাকার খেলা দেখবো। ইস, তো কাকা, বলো এই স্যার। জীবনে তো অনেক কিছুই দেখলে। হ্যাঁ একসঙ্গেই দেখলাম। আমি প্রায়। যেটা আমি আস্তে আস্তে ভাবছিলাম যে যারা ধরো শ্রোতা বা দর্শক, আমার 11 বছর হলো ইন্ডাস্ট্রিতে, তো গোড়ার দিক থেকে যারা আমার সঙ্গে থেকেছেন তারা জানেন যে আমার জীবনে সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ। তারা জানেন যে আমার জীবনের সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ। তো সেই সঙ্গীত মানুষ রূপে আমার জীবনে এসছে, সেটাও প্রায় ধরো 10 বছর হলো। 2015 আমাদের প্রথম আলাপ। হ্যাঁ, একটি বিশেষ রিয়ালিটি শোতে। রিয়েলিটি শোতেই দেখা হবে, কারণ আমাকে রিয়েলিটি শো এর বাইরে খুব একটা তুমি খুঁজে পাবে না। না, তোমার এখন বাইরের রিয়ালিটি আমি ফেসবুকে ভিডিওতে দেখতে পাই। তো জীবনের রিয়েলিটি। ইয়েস, তো এত বছর পর আমরা এভাবে এর আগে কখনো বসিনি। ঠিক ঠিক। যা হয় কাজের জায়গায় যেটুকু কথা হয়েছে, হ্যাঁ, আজকে এখানে হ্যাঁ। বসেছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে তো কথা বলবোই, ঠিক। তার সাথে একটু ব্যক্তিগত কথাও বলবো আর কি, একটু পার্সোনাল স্পেসে ঢুকবো। এসো না। তো তাতে আপত্তি নেই তো? না না, বন্ধুদের মধ্যে কি আপত্তি? দেখো 16তে বিয়ে করে ফেলেছো, সুতরাং সেই প্রস্তাব আমি তোমায় দেবো না। আমি শুধু এটুকু জানতে চাই, হ্যাঁ যদি শুরুটা করতে হয় হ্যাঁ। শেষ দিয়েই শুরু করা ভালো। হ্যাঁ দেবস্মিতা, হ্যাঁ 2016তে তুমি বিয়ে করলে, ইয়েস। তো দেবস্মিতাই কি তোমার জীবনের শুরু এবং শেষ? ওই চন্দ্রবিন্দু আছে না সিরিজ প্রেমের শেষটা। ও মানে সিরিজ এর আগে ওয়েব সিরিজ রয়েছে মানে হ্যাঁ, সিজন তবে 1 সিজন 2 হ্যাঁ সিজন বেশি 3 নয়, বেশি কতগুলো? নয়, ওই ওই দুজন দু তিনজন, তার বেশি নয়। মাত্র। কিন্তু হ্যাঁ, কিন্তু কি বিষয়টা কি বলতো, সেটা হচ্ছে মানে ধরো প্রথম প্রেমে যদি আমি যাই, সেটা একদম স্কুলে, সেটা যে আদৌ প্রেম না কি সেটার আমরা বোঝার আগেই ব্যাপারটা আলাদা হয়ে গেল। তারপরে কলেজে একটা ফেজ ছিল, গ্র্যাজুয়েশনে, যেখানে আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা একে অপরের জন্য ঠিক নয়। যেটা হয় না, যে আমি একরকম ভাবছি বা চাইছি, ও একরকম চাইছে বা ভাবছে, এবং একটা অল্প বয়সে যেটা হয় একটা ব্লেম গেম দেওয়ার হয় যে না না আমি কিন্তু ভালো, ওর দোষ ঠিক। ও কিন্তু ভালো, আমার দোষ ঠিক। কিন্তু বয়সের সাথে ইউ রিয়েলাইজ যে দুজনেরই দোষ ছিল, বা কারোরই দোষ ছিল না, সময়টা খারাপ ছিল। ঠিক। এই সব কিছু পেরিয়ে, ঝড়ঝাপটা পেরিয়ে আমার দেবস্মিতার সঙ্গে যখন আলাপ হয়, কত সাল সেটা? সেটা 2011। আচ্ছা, 2011 16তে বিয়ে করেছো? হ্যাঁ, আমাদের 5 বছরের, আমাদের 5 বছর না, আমাদের 14 বছরের সম্পর্ক, আচ্ছা, আমাদের 5 বছরের প্রেম, ওকে। আমাদের 9 বছরের বিয়ে, আর 5 বছরের প্যারেন্টহুড। তো আমি যে সময়টা ওর সাথে আমার আলাপ, তখন আমি একটু প্রেমে ঘা খাওয়া মানুষ আর কি। হ্যাঁ, আচ্ছা, একটা বাজে ব্রেকআপ হয়েছে, তারপরে এবং অদ্ভুত ব্যাপার, তখন জীবনে অনুপম রায় এসছে, আচ্ছা। যে হিসেবের ভিড়ে আমি চাই না ছুতে, আমি আমি শুকনো পেঁয়াজ করি, এসব আমি হচ্ছে। ওবেলার ডাল ভাতে একদম পুড়িয়ে গেছি, হ্যাঁ ফুরিয়ে গেছি। ফুরিয়ে গেছি। তো এইরকম একটা সময়, আমি মেয়েদের কথা বলতে পারবো না, আমি নিজে ছেলে হয়ে জীবন কাটিয়েছি, ছেলেদের একটা ফেজ আসে যে যখন প্রেম কেটে যায়, তখন ওদের না পুরুষ মানুষের একটা ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যায়। ওটা কোন হরমোনের জন্য হয় আমরা এখনো জানি সে না। আমি জানি না, হরমোন কিনা জানি না, মনটা খুব খারাপ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন মনে হয় দূর কাউকে চাই না, আমি একাই, আমার কাউকে চাই না। এবার এইরকম একটা পরিস্থিতিতে এন্ট্রি হলো, যার এন্ট্রি হওয়ার কথা ছিল, আচ্ছা, যাকে রাইটার লিখেছিল অনেকদিন আচ্ছা। আগে, তো তার এন্ট্রি হলো। তো আমার মনে হলো যে এন্ট্রি হলো মানে মানে কিভাবে এন্ট্রিটা হলো? কলেজে আমার পোস্ট গ্র্যাজুয়েশনে ওর সঙ্গে দেখা, আচ্ছা। এবং দেখাটা অদ্ভুতভাবে, সেটা হচ্ছে আমরা আমি তো MBA, আমি মার্কেটিং ছিলাম, শি ওয়াজ ফাইন্যান্স। এবার আমাদের
একটা ওই ফার্স্ট ইয়ার হলে যেটা হয়, যে কোনো জায়গায় ফার্স্ট ইয়ার হলে একটা দল তৈরি হয়ে যায়। তো আমার গোড়ার দিন থেকে একটা দল ছিল, মানে গিয়ে আলাপ হয়েছে, আচ্ছা তুই এই হয়েছে। এবার ওদের একটা অন্য দল ছিল। এবার আমি আমি আইএসডব্লিউবিএমে পড়েছি, এমবিএ করেছি, ওখানে কাছেই মেট্রো স্টেশন, তো আমরা সবাই মেট্রো ধরতাম, লাইন করে ছেলেপুলে মেট্রো ধরতে যেত। এইরকমই একটা মেট্রো ধরতে যাওয়ার দিন আমি দেখি সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা, এবং দেখে হয় না চোখ আটকে যায়। হ্যাঁ, দেবস্মিতার মধ্যে ওই ব্যাপারটা আছে আমার মনে হয়। হ্যাঁ, মানে অবশ্যই তো চোখ আটকে গেল। হ্যাঁ। আমি বললাম এর সাথে তো বন্ধুত্ব করতে হবে। তারপর হলো কথাবার্তা হলো, এই করতে করতে আমি মোটামুটি 2-3 মাসে বুঝতে পেরেছি যে দিস ইজ দ্য ওয়ান, শি ইজ দ্য ওয়ান। কারেক্ট। হ্যাঁ। আচ্ছা, তুমি বললে যে তোমাদের বন্ধু, মানে তোমাদের এই কলেজ লাইফটাতে হ্যাঁ, দল ছিল, হুম, তো দেবস্মিতা আর তোমার প্রেমের মাঝখানে কোনো বেনো জল ছিল? উফ, ছেলেটার নাম বলছি না, নাম বলার হ্যাঁ, দরকার নেই। বলার দরকার নেই, কিন্তু ওর আগে থেকে দেবস্মিতার উপর চাপ ছিল, সে মানে মারাত্মক চাপ। এবার কীরকম চাপ, শি কেম ফ্রম আ বিকম ব্যাকগ্রাউন্ড, এই ছেলেটিও ওই সময় ওখানে ছিল। আচ্ছা, ও তার আগে 3 বছর লেবার দিয়েছে। লেবার দিয়েছে? আচ্ছা, হ্যাঁ, এটা লেবার দিয়েছে। তারপরে লেবার পেনটা তার উঠেছে। তারপরে ভেবেছিল এমবিএতে ঠিক আছে, এইবার তো হয়ে গেছে, ব্যাপারটা করে নেবো আমি। কারণ বন্ধুর জায়গা, ও না ফ্রেন্ড জোনের আশেপাশে ঘুরছিল আর কি। ও মানে এখনকার ওই টার্মে, মানে একদম একদম, মানে যদি আমি ধরি যে একটা লাইন আছে যার এপাশে ফ্রেন্ড জোন, এপাশে বয়ফ্রেন্ড জোন, Correct. ও ফ্রেন্ড জোনে মাঝে মাঝে বর্ডারের কাছে এসে আবার ছিটকে যাচ্ছে, হালকা কাটাতারে এখানে একটু জামাটা যাচ্ছে। ছিঁড়ে গেল কিন্তু পেরোতে পারছি না, এরকম হচ্ছে। আচ্ছা, এইবার আমি ঢুকে যাওয়ার পর কাঁটা তার তুলে ওখানে পাঁচিল উঠে গেল। আচ্ছা, এটা আমার ক্রেডিট আমার মনে হয়। কিন্তু তারপরে গোটা 2 বছর ছেলেটা ভালো করে কথা বলেনি আমার সাথে, তাহলে তোমার খুব একটা কিছু আমার যায় আসে না। হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে ও জীবনে মুভ অন করলো। আমি সবচেয়ে খুশি হয়েছি ওর জন্য যে ও জীবনে মুভ অন করলো, ও একটা সুন্দর বিয়ে হয়েছে। এটা খুব জরুরি, এটা খুব এটা জরুরি। খুব জরুরি। তার কারণ বলে না যে একটা হাই লাগে, হ্যাঁ, মানে আমি খুব ভয়ে থাকি যে কত হাই যে আমার এরকম লাগে, মানে ভাবি আর কি। না ইনফ্যাক্ট তোমার আর তোমার মিসেসের কেমিস্ট্রিটা যে কতটা স্ট্রং সেটা ভিডিও দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর আমার একটা জিনিস বলো, তুমি অনেক রকম কুমন্তব্য আসে ভিডিওতে, আসে। তো তুমি কি করে হ্যান্ডেল করো সেটা, তোমরা দুজন, মানে সিন্স উই আর অন দিস টপিক? ধরো আমার কোনো পোস্ট, তার তলায় কোনো একটা অন্যরকম মন্তব্য এলো, বিরূপ মন্তব্য এলো, বা যাই হোক সমালোচনা হলো, আমি তাকে এত সুন্দর করে উত্তর দিই, আহা, তার রিপ্লাই, আহা। বিশ্বাস করবে না সমক, ইন 90% অফ কেসেস যেটা হ্যাঁ, ঘটেছে, হ্যাঁ, তারা ঠিক তার পরের কমেন্টটায় দাদা দাদা তুমি বাজিয়ে দেখলাম, খুব একটু ভালো লাগে। খুব ভালো লাগে। এটা কিন্তু হয়েছে ম্যাক্সিমাম কেসে। ঠিক। আর যারা খুব খারাপ বলে তাদের সঙ্গে রিপ্লাই না দিয়ে আমি ডিরেক্টলি ব্লক করে দিই, আমি রাখি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে যেটুকু আমার হাসি মজা, গান, প্যারোডি, অভিনয়, মাঝে মাঝে একটু স্কেচ, একটু ব্র্যান্ডেড কন্টেন্ট, একটু ওয়েব সিরিজ, সিনেমা, এইগুলো আমার কাজ, যেগুলো সেইগুলো আমি তুলে ধরি। মাঝে মাঝে আমি আর দেবস্মিতা একটু অল্প ভিডিওস করলাম, মজার জন্য করলাম, ব্যাস এইটুকুই। দেবস্মিতাকে প্রথম কোন গানটা গিটার বাজিয়ে শুনিয়েছিলে? বাবরামান। আচ্ছা, এটা হচ্ছে টিচার্স ডে, 2011 টিচার্স ডে, আচ্ছা, যখন আমি প্রচন্ড এফর্ট দিচ্ছি আর কি, মানে আমি তখন পিচ করছি সোজা ভাষায় ফিল্ডিং কাটছে একেবারে, একটা বলও বেরোচ্ছে না হাত থেকে। তো টিচার্স ডেতে আমাদের একটা বন্ধু ছিল প্রতীক বলে, প্রতীকের সঙ্গে আমার এমবিএ এর কোচিং ক্লাসে আমি পড়তাম। আচ্ছা, হ্যাঁ, সেখানে প্রতীকের সাথে আলাপ। তো প্রতীক তখন একটা ব্যান্ড করছে, প্রতীক গিটার ভিটার বাজাচ্ছে, প্রতীক ব্যান্ড ছেড়ে এখন ব্যাংক ম্যানেজার হয়ে গেছে, তো যাই হোক। তো প্রতীককে বললাম ভাই একটু বাজিয়ে দিবি, আমি এটা গাইবো। প্রতীক বললো আর ঠিক আছে, কোনো চাপ নেই। বাহ, 4-5 দিন প্র্যাকটিস করলো, করে খুব খারাপ গিটার বাজালো, কিন্তু আমরা গানটা মোটামুটি গেয়েছিলাম। আচ্ছা, এবং ওই যে জায়গাটা ছিল যে বাবরে সে ইস জাহাঁ মে বাবরা এক সাথ হো, হ্যাঁ, बावरे से इस जहां में बावरा एक साथ हो, इस सयानी भीड़ में बस हाथों में तेरा हाथ हो, আহা, এইটা দিয়ে শুরু করেছিলাম। একদম একদম এটা দিয়ে শুরু করেছিলাম। এটার পরে অনেক গান শুনিয়েছি, মানে থাক, ধরো সেটা গানের বাগান হয়ে গেছে, গান সেটা নিয়ে আর না এগোনোই ভালো। আচ্ছা শুভক, হ্যাঁ, তুমি তো, আমরা তোমাকে চিনি, মানে আমাদের দর্শক বলো, শ্রোতারা বলো, তোমাকে চেনে আরজে হিসেবে। একেবারে। আমি তোমার আগের এমবিএ এর পার্টটা না হয় একটু ওটা ছেড়ে এলাম। হ্যাঁ। তুমি যখন রেডিওতে এলে, হুম,
তোমাকে আমরা তোমার কণ্ঠ শুনেছি, কণ্ঠ শুনে আমি যেটা প্রথমেই বললাম যে আপামর বাংলা প্রেমে পড়েছে। প্রেম শব্দটা আমরা অন্যভাবে নয় নিলাম, যে ভালো লেগেছে, ভালোবেসেছে মানুষ, তাই তুমি এতদিন ধরে কাজ করছো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে কাজে রয়েছো। একটা সিরিজ যেটা তুমি তোমার প্রথম রেডিও জীবনের যে কোম্পানির সঙ্গে ছিলে, যে রেডিওর সাথে ছিলে, একটা সিরিজ অফ কন্টেন্ট করেছো যেটা ওয়াইডলি পপুলার হয়েছে, এবং সেটা মানে সেটা আর কাউকে বলে দিতে হবে না। সেখানে যে তুমি মায়ের চরিত্রটা করতে, সেটা ইজ কমেন্ডেবল। থ্যাংক ইউ। এটা হয়েছে যে সুমক অগ্নির জন্য উঠেছে, বা অগ্নি সুমকের জন্য উঠেছে, বা কোনো জায়গাতে ডাকা হচ্ছে, সেখানে সুমক অগ্নিকে আলাদা আলাদাভাবে ডাকা হলো, হয় সুমককে ডাকা হলো, না অগ্নিকে ডাকা হলো, সুমকের একটু মন খারাপ হলো বা অগ্নির একটু মন খারাপ হলো। মানে এই জায়গাটা, তোমাদের এই কেমিস্ট্রিটার জায়গাটা আমি বলতে চাইছি, কাজের জায়গা। প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফর আ লট অফ পিপল ইট ইজ অগ্নি সোমক, নট সোমক অগ্নি। তার একটা কারণ আছে। অ্যালফাবেটিক্যালি এটা আগে আসে বলে কি আমার মনে হয় না, সেটা আচ্ছা হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অগ্নি যখন আমরা দুজন একই সঙ্গে জনপ্রিয়তা পেলাম, একদম, এবং জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা বোঝা গেল যে দুজনের বয়সের ফারাকটা বোঝা গেল আর কি। কারণ আমরা নানান ভিডিওস করেছি, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছি, এবং আমার যে অডিয়েন্স বা যারা হয়তো আমাকে অগ্নির থেকে বেশি ভালোবাসেন, তাদের আমারই বয়স। এটা খুব মজার একটা বিষয়, এটাও কিন্তু রেডিও শিক্ষা, জানো তো। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার মানে আমাদের জেনারেশনটা, এই যে ধরো 90s বর্ন যারা, তারাই হয়তো শেষ রেগুলারলি FM রেডিও শুনবে আমার মনে হয়। এরপরে যদি কোনো রকম অন্য বুম হয় সেটা আমি জানি না, আমি চাই হোক, কারণ আমি মিডিয়ামটাকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এই যে আমাদের বয়সী যারা, তাদের কাছে হয়তো আমার অ্যাপিলটা বেশি, কারণ একটা বয়স হয়েছে, একটা জীবনে একটা সার্টেন জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইয়াংস্টার্স আর মাচ মোর, তাই না? ঠিক। তো অগ্নি যখন উঠলো, ওর তখন 20-21 বছর বয়স, এবং তখন যারা 18 থেকে 20, তাদের কাছে ও রোল মডেল, লিটারালি রোল মডেল। যে ভাই, একটা ছেলে যার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, ও গ্র্যাজুয়েশন আমাদের চোখের সামনে করেছে। একটা ছেলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে চাকরি পেয়ে ফাটিয়ে দিচ্ছে, সে তো রোল মডেল হবেই। এবং তার উপরে সে সিঙ্গেল, তার প্রমোশনই হচ্ছে সদা সিঙ্গেল অগ্নি দিয়ে। তো ওর যে ফ্যান ফলোয়িং তৈরি হলো, বিশেষ করে মহিলাদের মধ্যে, সেটাকে কম্পিট করা সম্ভব নয়। আমার খারাপ তো লাগতোই, আমি এরকম একটা সিরিজ বানালাম, আমি ওকে নিলাম, আমি তো অন্য কাউকে নিতে পারতাম। বাট পরে আমি নিজেকে বুঝিয়েছি যে না, এটা তো হবেই। সময় চলে যায়, চরিত্র পাল্টায়। আজকে অমুককে নিয়ে উত্তেজনা, কালকে তমুককে নিয়ে উত্তেজনা, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আফটার আ পয়েন্ট আই ওয়াজ ভেরি হ্যাপি যে ভাই, ওই জন্য আমরা যখন ধরো লাইভ ইভেন্ট করতে যেতাম, আমি সবসময় আগে উঠতাম। আমি উঠে একটু তাওয়াটা গরম করে দিয়ে তারপরে আসছে। হ্যাঁ, কারণ আমি জানি কলেজে গেলে হি ইজ দ্য মোস্ট সট আফটার। আমি এই রিয়াকশানটা বুঝতে পেরেছি। আমার ক্ষেত্রে স্টুডেন্টরা যখন আসে বলছে, আরে সমকদা খুব খুব ভালো লাগে, অগ্নি হচ্ছে যে অগ্নি, এই ব্যাপারটা, এইটা হচ্ছে ডিফারেন্স। এটা বয়সের পার্থক্য, আর কিচ্ছু নয়। ঠিক। তো আমি ওকে বলেছিলাম যে আমি উঠবো স্টেজে, আমি তোকে ডাকবো। আর আমরা একটা টার্ম ইউজ করতাম যে কয়েনের এপিটোপিট, সেটা এখন আমরা ব্যবহার করি। তারপরে যেটা হলো, যেটা আমার এখন মনে হয় যে আমি বেরিয়ে আসার পর, আমি জবে থেকে ইন্ডিপেন্ডেন্টলি সোমক হিসেবে কাজ করেছি, এখনও তো রেডিও চলছে জীবনে, তখন আমার যেটা মানে এটা আমার অবজারভেশন, সেটা হচ্ছে আমার মনে হয় অগ্নি একটু অন্তত সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের দিক থেকে একটু পিছিয়ে গেছে, ইন দ্য সেন্স ও আর করতে চায় না অতটা। আমার ভাবতে ভালো লাগে যে ও আমাকে খুব মিস করে। বাহ, খুব ভালো। আর আমরা দুজন যদি একসাথে আবার কিছু করার সুযোগ পাই, সেটা একটু অন্যরকম কিছু হবে, এবং সেটা হলে খুব ভালো হবে। আমরা অপেক্ষায় আছি। আমরা মানে গুণমুগ্ধ মানুষ তোমাদের। থ্যাংক ইউ। একটা অন্য বিষয়ে আসি, মানে ধরো তোমার বউ দেবস্মিতা, সে তার অফিস সামলাচ্ছে, তার অফিস এটা আমার খুব সমস্যা হয়, তার কারণ মানে একটা টপিক থেকে সরে গিয়েই বলছি, তোমরা তো আর যে তোমরা বলতে পারো, আমার মারাত্মক সমস্যা। আমার বাড়ি হচ্ছে কামারপুকুর, হুগলি,
এবং আমি পড়াশোনা করেছি আসানসোলে, হুম। যেখানে এই এই স আর স এটা ঠিক করার জন্য তুমি যদি আমার প্রথম দিকে পারফরমেন্স দেখো বুঝতে পারবে যে আমার সবই স। এবার সেখান থেকে চেঞ্জ করাটা খুব কঠিন, খুব লড়াই করতে হয়েছে। হয়ে এবং যাবে আস্তে আস্তে। আমার সেই স্যারগুলোর ওপর প্রচণ্ড রাগ আছে যারা আমাকে হর্ষ এবং অন্তস্থ পার্থক্য বোঝায়নি। রাইট। আমার সবই হয় এবং হয়টাও হয়ই যেত। তো সেটা আমার খুব সমস্যা। যেটা বলছিলাম, দেবস্মিতা ধরো বাড়িতে সংসার সামলাচ্ছে, বাচ্চা তার অফিস আলাদা আলাদা। তুমি রেডিওতে এমন কোনো ঘটনা তোমার ঘটেছে যেটা আমি তোমার সঙ্গে বা তুমি আমার সঙ্গে শেয়ার করলে একটু অন্যরকম কিছু হবে? তার কারণ আমি বলতে চাইছি, মানে ধরো তুমি ওয়াইল্ড লাইফ ভালোবাসো, আমার মনে হয় সবাই ভালোবাসি আমরা। আমিও খুবই ভালোবাসি। আচ্ছা, তোমার প্রিয় প্রাণী কোনটা? প্রিয় প্রাণী মানে হ্যাঁ, কোনটা হওয়া উচিত? হওয়া উচিত একটু ভাবতে, যাই হোক, ঠিক আছে। বাঘসিংহ বলতে যাচ্ছিলাম, তুমি অন্য কিছু একটা ভাবছো। আমি ভাবছি তার কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করি তাদের সবারই একটা প্রাণী প্রিয় হওয়া উচিত, এটা হচ্ছে শেয়াল। শেয়াল? হ্যাঁ, মানে ওই ক্লেভারনেসটা থাকা দরকার সব কাজের ক্ষেত্রে। শেয়াল, তার কারণটা হচ্ছে, আমি দেখো, প্রথমত শেয়ালের মধ্যে একটা কমার্শিয়াল আছে, কন্ট্রোভার্সিয়াল আছে, একটা বেনিফিশিয়াল আছে, এবং তোমার মধ্যে পটেনশিয়াল আছে। আরে বাবা, হ্যাঁ, তো সেটাই আমি চাইছিলাম। আমি এইটাকে একটা লোগো বানাবো, একটা শিয়ালের মুখ, পাশে লেখা কমার্স, শিয়াল, কমার্শিয়াল। আচ্ছা, দুর্দান্ত পটেনশিয়াল আছে, বললাম তো তোমার মধ্যে সেই পটেনশিয়াল আছে। আচ্ছা, কেন বলছি এটা? ধরো এই রেডিও জীবনে প্রচুর তো ফোন কল রিসিভ করতে হয়, মেসেজটা তো আসেই কলে, কখনো প্রস্তাব উল্টো দিক থেকে, মানে আমি ডাইরেক্টলি বলি, কোনো প্রেম প্রস্তাব কি পেয়েছো? গোড়ার দিকে প্রেম প্রস্তাব ঠিক নয় আসলে, এটা শ্রোতার সাইকোলজিটা একটু বুঝতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে সাধারণ মানুষ, এটা বলা হয় যে ধরো তোমার যদি 100 জন শোনে, তার মধ্যে হয়তো একজন বা দুজনের সাহস বা ইচ্ছে হবে ওই থ্রেশহোল্ডটা ক্রস করে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করা। ঠিক হয়ে গেল। এবারে একজন দুজন যদি আসে, তার মানে ধরে নিতে হবে যে তাদের একটু ইনহিবিশন কম। এবার তারপরের লেয়ার, তারপরে হচ্ছে কাউকে শুধু শুনে হয়তো ভালো লেগেছে। এটা আমি বলছি যে সময়টা আমরা ভিডিওস করা শুরু করিনি, ভিডিও হওয়ার পর অন্যরকম ডাইনামিক্স হয়েছে। তো ওই সময় যেটা আমি একজনের থেকে একটা ফিডব্যাক পেয়েছিলাম, সেটা হচ্ছে তিনি আমাকে বলেছিলেন যে, তিনি ফোন করেই বলেছিলেন যে তোমার গলাটা একদম ভালো নয়, কিন্তু তোমার বলাটা খুব ভালো। কি সুন্দর গো! মানে এটা যদি সেন্সর না থাকতো আমি অন্যভাবে মেলাতাম, মানে গলা, বলা, ছলা, কলা, কলা অবধি যেও না, তাহলে ওটা তলায় চলে যাবে। এক্স্যাক্টলি। কিন্তু আমি এইটাকে না, এই ফিডব্যাকটা আমার তুমি বললে বলে মনে পড়লো, এটা আমি ভুলেই গেছিলাম, এত বছর আগেকার ঘটনা। তারপরে কি এগিয়েছিল? না, কারণ আমি এসব ব্যাপারে একদম ক্লিন, যে না না শেষ। আমি হচ্ছি, শোনো, আমি হচ্ছি কোনোদিন কোনো অচেনা মহিলাকে কোনো মেসেজ, কোনো রকম কি হ্যালো হাই একদম নয়। তুমি আমার সব ছবি দেখবে, মহিলাদের সাথে ছবি দেখবে পেছনে হাত, ছেলেদের সাথে এরকম। আমি বললাম না তোমায় একটু আগে, আমি ওইখানে ঢুকবোই না, ওই কাদা জল আমি পা রাখবোই না। এটুকুই তো জীবন সমূহ, কত কিছু মিস করে গেলে জীবনে তুমি, মানে কিছু বের করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব, মানে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে এরকম কোনো মাখো মাখো গল্প কিছু আছে? মানে গল্প নয়, ঘটনার কথা বলছি, মাখো মাখো কিছু আছে যেটা তুমি মশলাদার কিছু, যেটা ওয়েব সিরিজের গল্প দিয়ে দেবো। আমরা তো ক্লিকেই রয়েছি, লুফে নেবে। আমি তোমায় বলছি, আমি দুজনকে দেখেছিলাম, কলেজ শুরু হলো, মেয়েটি ছেলেটিকে রাখি পরালো, তার 8 বছর পরে দেখছি ছেলেটি মেয়েটিকে এনগেজমেন্ট রিং পরাচ্ছে। আহা, ছোট হয়েছে। কি ছোট হয়েছে আমি জানতে চাই না, কিন্তু আচ্ছা এটা তো ধরো একটা গল্প। আর একটা ঘটনা হচ্ছে, পুজো গেল কদিন আগে, এবার এও আমার খুব কাছের বন্ধু, আমি নামগুলো বলতে পারছি না কারণ অবশ্যই, একটা নাম অন্তত বলো। না না, নামগুলো বলতে পারবো না, খুব রেগে যাবে। ঠিক আছে, কারণ এই ফেজটা ওরা সবাই ফেলে এসছে, এটা একটা ওই 19-20 বছর বয়সের একটা ফেজ আর কি। তো এই ছেলেটির আমাদেরই স্ট্রিমের একটি মেয়ের সাথে একটা ভালোবাসা হয়েছিল। ভালোবাসা মানে সে কীরকম, সে দেয়ালে ছবি আঁকছে,
দেয়ালে ওকে নিয়ে মেয়েটা ছবি ফবি এঁকেছিল আর কি। তারপরে ওদিক থেকে কিছু আসেনি, সামনে পুজো, ও ভেবেছিল পুজোয় বেরোবে, কিন্তু সেটা না করে দুঃখ ভোলাতে গিয়ে প্রচণ্ড মদ্যপান করে ফেলে। আচ্ছা, করে একটি বিরাট বড় পুজোয় যেখানে সবাই বসে আড্ডা মারে, সেখানে গিয়ে দূর থেকে দেখেছে মেয়েটি বন্ধুদের সাথে এসছে, আর ও ডিসাইড করেছে ও এইখানে সবার সামনে, মায়ের সামনে বলবে যে আজকে আমার মনে কি আছে তুই বুঝলি না। আচ্ছা, প্রচুর লোক, কলেজেরও লোক আছে, আমরা তখন সেকেন্ড ইয়ার হবো হয়তো, এবার আমরা চেপে ধরেছি, সিনিয়ররাও আছে, ঠিক আছে। ওইদিকে মেয়েটা গ্রুপের মধ্যে দাঁড়িয়ে আছে, ওকে তো যেতে দেওয়া হচ্ছে না, ও সেইখানে চিৎকার করছে যে শোন, তোকে আজকে শুনতেই হবে, অনেক কিছু বলেছে। লাস্ট যেটা পাঞ্চ লাইন সেটা হচ্ছে, মনে রাখবি রিক্সা আর রোলস রয়েসের মধ্যে পার্থক্য আছে। এস মানে তো সিনেমা, মানে এটা এই জন্যই বললে তুমি যে গল্প, মানে এটা তো ডায়লগ একটা। রিক্সা আর রোলস রয়েসের মধ্যে পার্থক্য আছে, এত বছর হয়ে গেছে, আমি বলছি 2008 সালের কথা, আজকে 2025-এ আমরা দাঁড়িয়েছি। এই আমি যদি কোনোদিন সিনেমা বানাই, আরে তুমি তো প্রচুর কাজকর্ম ইদানিং করছো, কোথাও একটা এটা শোনো, আমার inject আমার করো। আমার মাথায় একটা আছে, এটা আমার জীবনের একটা স্বপ্ন যে আমি একটা সিনেমা তৈরি করব। আচ্ছা, এবং তার জন্য আমি ডায়লগ কালেক্ট করছি আমার জীবন থেকে। ভালো, তুমি মনে করিয়ে দিলে আমাকে। আমি ভাবিনি কখনো যে আমি ওই ছেলের মুখ থেকে এরকম একটা কথা শুনবো। আমার যেহেতু বললাম আমার কামারপুকুরে বাড়ি, দেশের বাড়ি, আমাদের বাড়িতে চাষবাস হয়, এখনো হয় সেটা। এবং আমার পাশাপাশি আমার পাড়াতে একটি ছেলে, সে খুব কম বয়স থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে সে চাষবাসেই মনোযোগ দিয়েছে, সে ওতেই থাকে। হঠাৎ করে তখন আমার কত ক্লাস 8, 9 বা 10 ওরকম সময়টা বলছি, হঠাৎ করে সে বলছে যে মানে আমি এখনও ভাবছি, আমি একটা আলুর ক্ষেত, তার মধ্যে সরু একটা আল, আমি সেইখানে আমরা 2-3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিছু কুকুর সিনেমা কি সিনেমা কিন্তু 3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে সে বলল যে জীবনে টাকা রোজগার করাটা সব নয়, জীবনে সুন্দর দেখতে একটা বউ বিয়ে করতে হবে। ও, আমি ভাবলাম যে মানে হঠাৎ করে এই কথাটা আসলো কেন? আমি কেন বলছিস? বলছে টাকা তো পকেটে থাকবে, বউকে তো সঙ্গে নিয়ে বেরোবো। অসাধারণ। মানে তার কি থট, যে আমার তারপরেই টাইটেল সিকোয়েন্স ভাবা যায়, সে কি রোজগার করলো সেটা তো ব্যাংকে বা তার অন্য জায়গায়, সেটা তো মানুষ দেখতে পাবে না, বউটাকে তো সঙ্গে নিয়ে বেরোতে হবে, সে সুন্দর হতো, তাকে সুন্দর হতে হবে। তুমি একটা জিনিস ভাবো, তুমি তো ডিরেকশনে আছো, এই যে আমরা বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে খুব হাহুতাশ করছি, এই যে সাধারণ মানুষের জীবন থেকে বেরিয়ে আসা অসাধারণ গল্প বা কথা, এইটা নিয়ে কে সিনেমা বানাবে বলো তো? কেউ একটা বানাক, তবে দেখো বাংলা সিনেমা আবার দাঁড়ায় কিনা। মানে যদি যারা মনে করছেন যে বাংলা সিনেমা দাঁড়িয়ে নেই, রিলেটেবল হতে হবে, রিলেটেবল। একদম। এই যে তোমার বন্ধু যে কথাটা বললো, এটা তো একটা সিকোয়েন্স, একদম, এটা একটা চরিত্র, একদমই চরিত্র। মানে আমি তা ভাবিনি কখনো যে সে একটা কাঁধে একটা কোদাল নিয়ে সে ছেলেটা এই কথাটা বলবে, রাইট। এবং ধরো সিনেমার শেষে আমরা দেখতে পেলাম যে তার জার্নিটা কি হলো, তার কি সুন্দরী বউ হলো, নাকি সে বিয়েই করলো না, নাকি সে, মানে এই যে ব্যাপারটা, এইটা তো কেউ একটা হয়তো করবে একদিন, করবেই। আচ্ছা সোমক, তুমি তো গান বাজনা ইদানিং একটু বেশি দেখি আমরা, যে তুমি করছো, মানে তুমি তোমার নিজের মতো করে করো, এখনো করছো, সেই জন্য নিজে লেখো, প্যারোডিও করো, বেশ কিছু আমি দেখেছি যে নিজে। আমি চাই যে সোমকের এমন একটা লেখা আজকে মানুষ শুনুক, যে লেখাটা বা যেই 4টে লাইন মনে রেখে দেবে, সেই 4টে লাইনের প্রেমে পড়ে যাবে মানুষ। সেটা অন্তত আমাদের পাওনা হোক, ক্যাফে হাউসের অন্তত সেটা একটা স্মৃতি হয়ে থাকে। তাহলে আমি একটা জিনিস পড়তে পারি যেটা আমি লিখেছি কিন্তু এর আগে কোথাও কোনোদিন পড়িনি। কন্ট্রোভার্সিয়াল পেলাম না, এক্সক্লুসিভ পেলাম, কারেক্ট, কিছু একটা তো দিতে হবে একদম। আচ্ছা, এটা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ, আমার শুধু না, আমার মনে হয় প্রত্যেকটা এই যারা স্টুডেন্ট ছিলাম আমরা তো সবাই, তাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে কলেজ ফেস্ট। তো কলেজ ফেস্ট নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম বছরখানেক আগে। সেটা হচ্ছে, কলেজ ফেস্ট মানে কাজের অনেকগুলো হাত, কলেজ ফেস্ট মানে সেই মায়াবী এক রাত, কলেজ ফেস্ট মানে এক দারুণ সন্ধেবেলা, কলেজ ফেস্ট মানে নানা ইমোশনের খেলা, কলেজ ফেস্ট মাঠের মাঝে বিরাট একটা স্টেজ, কলেজ ফেস্ট ইজ দ্য বেস্ট থিং অ্যাট দিস এজ, কলেজ ফেস্টে অনেক স্বপ্ন পারফর্ম করতে ওঠে, কলেজ ফেস্ট সাহস করে লিপস্টিক পরে ঠোঁটে, কলেজ ফেস্টে প্রথম বলা তোমায় ভালো লাগে, কলেজ ফেস্টে প্রথম বলা তোমায় ভালো লাগে, উত্তরটা পাওয়া গেছিল ফেস্ট শেষের আগে, স্টেজে তখন সবেমাত্র গান ধরেছে ব্যান্ড, ভালোবাসা ফিরিয়ে দিয়ে বললে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, দুঃখ সেদিন ভুলিয়েছিল বন্ধুরা মিলে সবে, বলেছিল আরে একটা গেছে আরো অনেক হবে, বলেছিল আজ ফেস্টের রাত চিয়ার আপ কর ভাই, হতভাগাদের জয়েন্ট এফার্টে আমিও হয়েছি হাই,
সেসব দিন চোখে ভাসে, শুধু ফিরে যাওয়া যায় না, জীবনে হয় অনেক কিছু, কলেজ ফেস্ট আর হয় না। আমি মিথ্যে কথা বলবো না, না আমি খুব এই সময়টাকে বা এই জীবনটাকে আমি খুব পছন্দ করি, মানে এই সময়টাকে নিয়ে কথা বলা। দেখো আমাদের একটা সময় পর না প্রচন্ড দৌড়তে হচ্ছে, ঠিক, সবাইকে ঠিক। খুব দৌড়তে হয়, ঠিক। কাজের জন্য দৌড়তে হয়, সত্যি কথা বলতে রোজগার করার জন্য দৌড়তে হয়, সার্ভাইভ করার জন্য দৌড়তে হয়, একেবারেই, কিন্তু একেবারেই। এই সময়টা যে কি গোল্ডেন টাইম আমরা ভুলে গেছি। মানে এখন এসে না মনে হয় যে আর কটা দিন যদি থাকতো হাতে, এবং যদি বুঝতে পারতাম যে এই সময়টা কিন্তু আমার সেই সময়টা যেটাকে আমি সেভাবে বাঁচতে পারি, একদম। তাহলে আরো অনেক কিছু করতাম। তুমি এটা বললে আমি দেখতে পেলাম, আমি ক্লাস 11-এর শেষে গিয়ে আমি একটা প্রেমে ছ্যাঁকা খেয়েছিলাম। ছ্যাঁকা খাওয়ার পর তুমি বললে না তোমার জীবনে অনুপম এসেছে, তখনও অনুপম ঠিক আসেনি, ওই সময়টার কথা বলছি, তার একটু আগে। আমি কখনো ভাবিনি যে আমি কবি হব, কিন্তু আমি এত লেখা লিখেছি, মানে হয়তো সেই প্রেমটার জন্য অনেকেই লেখে, একটা হোক না একটু দেখতে হবে। আমি তো পুরোটা দেখেই পড়লাম। হ্যাঁ মানে দেখে পড়লে কিন্তু তোমার হয়তো মনে হয় শর্টেড ছিল বিষয়টা, আমাকে একটুখানি খুঁজতে হবে। না এত বেশি লেখা লিখেছো তুমি? না ওইভাবে না, আমি লিখে হয়তো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আর খোঁজা হয় না। মানে এত লেখা লিখেছো যেগুলো সত্যি ওয়াও আর কি, লেখাগুলোর মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর আছে, এটা মোমোচিত্তে আছে। আর কিছু কিছু লেখা স্টিমড, কিছু কিছু লেখা ফ্রাইড। ও লাভলি। কিছু কিছু লেখার ভেতর থেকে ধোয়া বেরোয়। হ্যাঁ একদম, হ্যাঁ আমি পেয়েছি। এটা কোনো একটা সময় লিখেছিলাম। হোক ইরশাদ। এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আয় হায় হায়, আধখানা মন আয়না দেখার দৃষ্টি পেল, আহা, ভিজলো শহর হকচকিয়ে বিরাট জোরে, আসবে না ঘুম চোখের পাতায় কি রাত ভরে, জিও, কমছে আলো ঘড়ির কাঁটাও অবাক তাকায়, পাঁচিল বেয়ে এক পশলা আলাপ মাখায়, আহা, বইছে যখন রাস্তা ধুলো মৃদু স্রোতে, সময় ভুলে তোমার সাথে একলা হতে। প্রথম দুটো লাইন পড়ো একবার। এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আধখানা মন আয়না দেখার দৃষ্টি পেল। এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আহা, আধখানা মন, তারপর আয়না দেখার দৃষ্টি পেল। এটা গান, তুমি কিন্তু গান লিখেছো। তাই এটা গান হতে পারে, মানে এটা অজান্তে? গান, এটা গান। আহা আহা, এত সুন্দর তাহলে লিখেছো। কোনো এক সময় এরকম একটা হতে পারে কিন্তু, হতেই পারে। দেখলে ক্লিকেরই কোনো একটা ওয়েব সিরিজে গানটা হয়ে গেল। এক ক্লিকেই দেখা যাবে। না, ইট নিডস টু ক্লিক। না তোমার যেমন শুনে একটা ক্লিক হলো, ক্লিক হলো, আবার সেটা তোমার কবিতাটা শুনে আমার মধ্যেও একটা ক্লিক হলো, যে Click হলো। আমিও লিখেছি, একটা ইমোশন এলো। খুব ভাল লাগলো সোমক, Thank you, সমস্ত বিষয়টা নিয়ে ছোট ছোট কয়েকটা প্রশ্ন, অবশ্যই ছোট ছোট কয়েকটা উত্তর। হোক। আমি কিছু রেডি করিনি, বেশ, ইমপ্রম্পটু বেশ, করব। বেশ। প্রেম শব্দটাকে দিয়ে যদি বলি, তোমার কাছে তিনটে অপশন, তোমার পরিবার, রেডিও এবং ওয়েব সিরিজ, কিভাবে সাজাবে? পরিবার, আর কিচ্ছু নেই। আচ্ছা, এভরিথিং এলস ইজ সেকেন্ডারি। আমি যা করছি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য করছি। এবার সেখানে আমি শিল্পী হিসেবে বা পারফর্মার হিসেবে উন্নতি করব বা করতে পারবো কিনা সেটা সম্পূর্ণ আমার উপর, আমার দক্ষতার উপর। বাট দ্য পারপাস ইজ মাই ফ্যামিলি, দ্য পারপাস ইজ দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ মাই ফ্যামিলি, আর কিচ্ছু না। শখ জীবনে এখন এসে ধরো তোমার এই 6 বছর না, তোমার এই 9 বছরের বৈবাহিক জীবন, এবং তার আগে তুমি বলে 5 বছর, মানে 14 বছরের এই যে 14 বছরের সম্পর্ক, সম্পর্ক। দেবস্মিতাকে এখন অবধি কি দিতে পারোনি, কি আক্ষেপ রয়েছে, আর যেটা দিয়েছো কি এমন ওকে দিতে পেরেছো যেটা তুমি চেরিশ করো, যেটা তোমার ভালো লাগে? আক্ষেপ তো অনেকগুলো, তার মধ্যে কিছু শুনি। তার মধ্যে একটা প্রধান হচ্ছে যে ওর খুব বেড়াবার শখ। আমি ওকে সেই জায়গাগুলোয় নিয়ে যেতে পারিনি, সেই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি নিয়ে যেতে চাই। আই ওয়ান্ট টু গিফট হার আ ফরেন ট্রিপ, সেটা করে উঠতে পারিনি। তবে আমার যেটা ওর ব্যাপারে খুব ভালো লাগে সেটা হচ্ছে না, ও পরিস্থিতি বুঝে নিজের শখটাকে কার্টেল করে নিতে পারে। যে আচ্ছা আমি প্ল্যান করেছিলাম যে মার্চ মাসে এটা করব, কিন্তু সমকার একটু চাপ হচ্ছে, ঠিক আছে ওটা মে মাসে করব, কোনো অসুবিধা নেই। এই সাপোর্টটা মারাত্মক। এটা উভয় পক্ষেই, মানে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই বলছি, যে যাকে এই সাপোর্টটা দিতে পারবে তার অবস্থাটা বুঝে। আর যেটা দিতে পেরেছি সেটা হচ্ছে ওর শি নিডস টু গো টু দ্য পার্লার ওয়ান্স আ উইক। সেটা
সামটাইমস ইটস এ স্পা, সামটাইমস ইটস এ হেয়ার কাট, সামটাইমস। আমি ওকে এইটুকু বলতে পেরেছি যে তুই যদি তোর দেখিস যে তোর পার্লারের খরচা তুই সামলাতে পারছিস না, তো কোনো চিন্তা নেই, তুই যা, গো অ্যান্ড যেটা মন চায় সেটা করা, আমি আছি। বাহ, এইটুকু। এইটুকু নয় গো, এটা একটা উল্টো দিকের মানুষটার কাছে অনেক কিছু, মানে হ্যাঁ। এটা মনে হয়। আমি দেখতে পাচ্ছি যে তুমি যেই ফরেন ট্রিপটার কথা বললে, আমি দেখতে পাচ্ছি যে সোমক কিছুদিনের মধ্যেই এরকম একটা ট্রিপ করছে, এবং আমি চাই যে Fingers crossed. সেই গল্পটা একটা, মানে সেই গল্পটা তৈরি হোক, সেই গল্পটা একটা ওয়েব সিরিজের আকারে আহা। ক্লিকে বেরোক, Click. এবং সেখানে তোমার চরিত্রের নাম দেবো নরেন এবং সিরিজের নাম দেবো ফরেনে নরেন। ফরেনে নরেন, অসাধারণ। এইবার মজার বিষয় হচ্ছে, এবার কমেন্ট সেকশনে কেউ একটা বলেছে কেন আমাদের দেশটা কি সুন্দর নয়, খালি কি বিদেশে যেতে হবে? তাকে ইতিহাস পড়বে নরেন, আরে বাবা বিবেকানন্দ বাইরে শিকাগোতে গিয়ে কি কি খেলা দেখিয়েছে, ফরেনে নরেন। ফরেনে নরেন, সেটাও ছিল। অসাধারণ। এটা ফিরে এলো এটা আর কি। বলতে পারবে। ফরেনে নরেন আবার এলো। বুঝতে পেরেছি। আচ্ছা, প্রেম তো জীবনে অনেক এসেছে, হ্যাঁ, এখন একটা প্রেম চলছে। প্রেম একজন মানুষের সাথে অনেকভাবে হয়তো ভবিষ্যতেও প্রেম আসবে, নিজেও পাল্টাতে থাকে। নিজেও পাল্টাতে থাকে, আসবে। প্রেমিক হিসেবে হুম, তুমি নিজেকে 10-এ কত দেবে? 4 বা 5, তার বেশি নয়। কেন এত কম কেন? তার কারণ হচ্ছে, আমি প্রথম দিকে যেটা বললাম যে যে সময় প্রচণ্ড এফর্ট দিচ্ছি, প্রেজেন্টেশন করছি, আমি হচ্ছে পোস্ট সেল সার্ভিসটা ভালো করতে পারি না খুব একটা। আচ্ছা। মানে ধরো হয়ে গেছে, তারপরে আমি একটু ল্যাদ খেয়ে গেলাম। হ্যাঁ, মানে না আজকে বেরোতে পারছি না, না ও বাবা আবার শপিং করতে যেতে হবে, ও এটা আমার এখনো চলছে। আমি এই কদিন আগে পৃথ্বী শয়ের একটা দেখছিলাম, জার্নি পড়ছিলাম, ও নাকি এই কারণে বিসিসিআই থেকে বাদ গেছে। তুমি ভাই ডেঞ্জারাস লোক। যাকে না, এবার তাহলে আমাদের যে সম্পর্ক 14 বছরের সম্পর্কের মধ্যে আমার এফর্ট সেইভাবে পুরোপুরি এফর্ট হচ্ছে ধরো ওই প্রথম 3 মাস। আচ্ছা, তারপরে সম্পর্কটাকে এই যে এতগুলো ডাইমেনশন পেয়েছি, তার পেছনে মোটিভেটর কিন্তু ও। বাহ, মানে ছোট ছোট জিনিস, যে আমি যখন ডিসাইড করলাম যে আমি প্রথম গাড়ি কিনবো, তখন আমি ভেবেছিলাম গাড়িটা কিনবো সপ্তাহে 2 দিন বার করব। তো বলে তাহলে তুই ক্যাবে করে যা না, তুই মাথা খারাপ হয়ে গেছে, তুই নিজের রোজগার করা টাকা খরচা করে একটা টিএমআই নিয়ে কিছু একটা করে তুই গাড়ি কিনবি, তুই সেটা সাজিয়ে রাখবি। বললাম না না, যদি ঠুকে যায়, বলে ঠুকে গেলে ঠুকে যাবে। হ্যাঁ, শি ইজ এ গ্রেট মোটিভেটর। বাহ, তারপর ধরো এই যে আমি যখন মর্নিং শো, আমি ভেবেছিলাম আমি সকালবেলা রেডিও শো করবো, ভোরবেলা 5:30টায় উঠতে হবে, উঠবি কেন 5:30, ভোরবেলা উঠতেই হবে, কিন্তু সারা জীবন 8টার সময় উঠবে নাকি ঘুম থেকে? তো এই জিনিসগুলো ও আমাকে এই যে মোটিভেট করা, থাকা, একটা সঙ্গে একদম থাকা থাকা। খুব ভালো। আমিও চেষ্টা করি, আমার বউ যখন কাজে বেরোয়, আমি যদি বাড়িতে থাকি তার টিফিনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তুমি খুব sweet জিনিসপত্র করো, আমি জানি। এটার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। Yes. সমকের চোখে বা সমকের কাছে প্রেম নিবেদন বা প্রেম, যদি আমি শব্দটাকে বলি, সমকের কাছে অ্যাক্টিভিটি অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডেতে অ্যাক্টিভিটিটা কি হবে, সরস্বতী পুজোতে অ্যাক্টিভিটিটা কি হবে? সরস্বতী পুজোয় হবে একসাথে ভোগ খাওয়া হবে, তাকে আমি বলে দেবো যে চলে এসো আমাদের পাড়ায় বা কোথায় যেখানে একটা পুজো হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডেটা আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডেটা একটু অন্যরকম, হয়তো একটা খুব ভালো ডিনার, যদি ক্যান্ডেল লাইট হয় তাহলে দারুণ। এবার কিছু কিছু সময় হয় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়ে, একদম একদম, মানে ঘাড়ে ঘাড়ে। সেইটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ কিন্তু। হ্যাঁ, T20 নাকি? না, ওয়ান ডে ম্যাচ। ওয়ান ডে। তুমি সকাল থেকে শুরু করছো, হ্যাঁ, একদম অঞ্জলি 50 দিয়ে। ওভার খেলতে হবে হ্যাঁ, কিন্তু। খেলতে হবে শেষ অবধি হ্যাঁ, একদম। তুমি সকালে যখন অঞ্জলিটা হচ্ছে তখন তুমি পাঞ্জাবি পাজামা বাহ। ও শাড়ি, তারপরে তোমার ঠিক করতে হবে যে এখান থেকে আমরা কোথায় যাব, বন্ধুদের বাড়িতে বসবো নাকি নিরালা কোথাও বসবো, লাঞ্চটা কি হবে, বাহ। ও কি সিনেমা দেখতে চাইবে, আচ্ছা সিনেমা দেখতে চাইবে না, তখন ওয়েদারটা কেমন, গরম পড়ে গেছে, ভ্যাপসা লাগছে, তাহলে কি একটা মলে যাব, আচ্ছা মলে গেলে কিছু যদি কিনতে চায়, আচ্ছা তাহলে আমাকে এই বাজেটটা, এই পুরো খেলাটা তৈরি করতে হবে, বাহ, যাতে কিন্তু কোনো জায়গায়, মানে এটা হচ্ছে ধরো সিনেমার প্রোডাকশন ডিজাইন, হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্টর শট ভাবছে, একদম অভিনেতা অভিনয় ভাবছে, ভাবছি। হ্যাঁ, বলো। কিন্তু এই যে আমরা যে সোফায় বসে আছি, হ্যাঁ। এখানে দুটো কুশন কি কালারের হবে হ্যাঁ। সেটা ভাবতে হচ্ছে না, সেটা চলে আসছে, সেটা চলে আসছে, সেটা তো ওয়াও, সেটা মানে ওয়াও and it's হয়ে wow। যাচ্ছে, it is wow, এত সুন্দর, ইট ইজ সো ওয়াও দ্যাট ইটস আ মোমো। তো মানে এই যে সিমলেস ব্যাপারটা, দেখতে পাচ্ছি তুমি যেভাবে বলছো, আমি দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে শুরু হলো, ক্যান্ডেল লাইট ডিনারে গিয়ে শেষ হলো। এটা অদ্ভুত একদম। জার্নি। তারপরে বাড়ি ছাড়ার একটা ব্যাপার আছে, আহা,
এবার যারা ধরো তখন রোজগার করছে না, বাড়ি তুমি এত কিছু করার পর তুমি বাসে তুলবে, তা তো হবে না, একটা ট্যাক্সি। একটা ট্যাক্সি লাগবে। এবার হলুদ ট্যাক্সির ড্রাইভারদের একটা ব্যাপার ছিল, তারা কিন্তু যদি বুঝতে পারে যে এরা দুজন প্রেমিক প্রেমিকা, কি করলে আমি ওই পিছনে যে ও আচ্ছা, সিটটা হ্যাঁ, তুমি জাস্ট বললে পেছনে প্রেমিক প্রেমিকা, আমি জাস্ট ওই গ্লাসটাকে একটুখানি এক্সিলেন্ট। তো কাকু যদি বুঝতে পারে যে এরকম হচ্ছে, কাকু কিন্তু স্পিড বাড়িয়ে দেবে। হ্যাঁ, শোনো তাহলে একটা ঘটনা বলি, এইটা আমার আর শেষ হবে না না আজকে। না, এটা আমার আর দেবস্মিতার ঘটনা। আচ্ছা, ঠিক আছে, আমরা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি ওকে ড্রপ করতে, একটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হব করছে, পেছনে শুনলাম সাইরেন, পুলিশ তাড়া করেছে। আগে পুলিশ করতো, এ বাবা, পুলিশ জিপ নিয়ে তাড়া করেছে। আর ট্যাক্সি তার সামনে দৌড়, মানে टैक्सी की করে দৌড়বে, ট্যাক্সি বলে আরে পুলিশ, ট্যাক্সি বলে বলছে আরে পুলিশ आपको बोला था ऐसा मत कीजिए। আমার তো তখন হয়ে গেছে, তারপর গাড়ি সাইড হলো, পাওয়া যায়। ইন্সপেক্টর নামলেন, এটা কি বেডরুম? আই এম সরি স্যার। মোবাইলটা বার করে বললো আপনার বাবার নাম্বারটা টাইপ করুন এখানে। অনেক বলে টোলে হ্যাঁ করে ট্যাক্সিওয়ালার থেকে 100 টাকা নিয়ে। মানে তখন কিন্তু তুমি এটা যদি আজকে আমি বলছি এত বাবার বছর নাম্বার পর, লেখাটার যে বিশাল ভয়, আর আমি তো বলেছি আমি গেছি গ্রুপ স্টাডি করতে, তাহলে ভাবা যায় এটা মারাত্মক। মানে তারপর থেকে আমরা বিয়ের এত বছর পরেও নো পিডিএ, ভালো, নো পিডিএ। ভালো করো, পিডিএ বেশি করার দরকার নেই। তবে দেখো, যে সময় মানুষ চুরির দায়ে জেলে যাচ্ছে, হ্যাঁ, তুমি যদি চুমুর দায়ে জেলে যেতে, তাতে আমাদের কারোর কোনো আপত্তি ছিল না এবং থাকার কথাও নয়। High আমি five. চাই হাজার হাজার মানুষ, আমি চাই আজকে ক্যাফে হাউসে এই প্রেমের আড্ডায় একটু বলে হ্যাঁ, দিয়ে যেতে চাই যে চুমুর দায়ে জেলে হাজার হাজার প্রেমিক প্রেমিকা ঢুকে যাক, আমাদের কোনো আপত্তি নেই। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই। আহা 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 আহা, একদম ঠোঁটে ঠোঁটে রেখে ব্যারিকেড চলতে থাক, আমাদের এরকম দেখা হতে থাক। হ্যাঁ, আমি চাই ক্যাফে হাউসে আবারও তোমাকে পাই, আরেকটা এপিসোড করি চলো। মানে আরেকদিন সময় করে। হ্যাঁ, তখন আমরা তাহলে- টাকা পয়সা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে তাহলে আমাদের আমাদের প্রেম থেকে শোনো না, লাভ ফর মানি সেটা কিরকম হতে পারে, আমি এটা রিয়েলাইজেশন হয়েছে আমার জীবনে। শুনি। সেটা হচ্ছে, খুব ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে যে তুমি যে অর্থটা রোজগার করছো তার প্রেমেও পড়বে না, সেটাকে ঘেন্নাও করবে না, তাকে পার্টনার হিসেবে দেখো। আচ্ছা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিটুইন ইউ অ্যান্ড ইয়োর মানি, কারণ দুজনেই একটা গোলের দিকে এগোচ্ছে। ইয়োর মানি অ্যান্ড ইউ, বোথ অফ ইউ আর ওয়ান্টিং টু ইনক্রিজ দেয়ার ভ্যালিউ। হ্যাঁ, তো যে টাকার লোভ, টাকার প্রয়োজনীয়তা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু টাকার লোভ যদি তোমাকে ধরে ফেলে তাহলে খুব মুশকিল। এটা নিয়ে আমার একটা বিস্তর ভাবনা চিন্তা আছে, আমি একদিন শেয়ার করতে চাই। আমি চাই যে কফি খুব ঠান্ডা হয়ে গেছে, সেটা ওয়াও কিন্তু হবে। আরেক চুমুক কফি আমাদের আমরা চিয়ার্স চিয়ার্স করি। এবং ওয়াও চিয়ার্স। ওয়াও মামু যে এত সুন্দর কফি বানাতো জানতাম না। ওই গরম স্যুপ হ্যাঁ, যেই পাত্রে হয়, ওতেই গরম করা হয়েছে জলটা এবং ওতেই কফি দিয়ে বানানো হয়েছে। এবং না, আমরা সত্যি বলছি, এরকম একটা লাভকাস্ট বলতে পারি আমি, পডকাস্ট না বলে লাভকাস্ট। এই লাভকাস্টে যে ওয়াও আমাদের সঙ্গে রয়েছে, একদম আমরা কৃতজ্ঞ। তার কারণ প্রথম পদক্ষেপে যদি কেউ সঙ্গে এসে দাঁড়ায়, অবশ্যই পাশে যদি থাকে, এবং ওয়াও মামু প্রমাণ করে দিয়েছে বারবার যে কলকাতা শহরে দাঁড়িয়ে সাকসেসফুল ব্যবসা হয়। একদম বাঙালি ব্যবসা করে, মানে কলকাতাবাসী ব্যবসা করে এবং সেটা বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। সত্যি সেটা হচ্ছে। আমরা চাই আরো শ্রীবৃদ্ধি ঘটুক আমাদের ওয়াওয়ের। ওয়াও কোশ্চেন অফ দিস এপিসোড যদি একটা হয়, তুমি আমাকে একটা করবে, আমি তোমাকে একটা করবো, তুমি প্রথমে আমায় করো। তুমি স্ট্যান্ড আপ কমেডি দিয়ে শুরু করলে, তারপর স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে দিলে কেন? এখন যখন ভারতবর্ষে স্ট্যান্ড আপ কমেডি একটা বুম এসছে বিভিন্ন ভাষায়, বম্বেতে তো বটেই, কলকাতাতেও আমরা সার্কিট দেখতে পাচ্ছি, তুমি এমন একটা অনুষ্ঠানে শুরু করেছিলে যেটা বাংলায়, ভারতবর্ষের ক্ষেত্রে জানি না, বাংলায় প্রথম একদমই স্ট্যান্ড আপ ফরম্যাট, দাঁড়িয়ে একজন কমিক তার জোক ডেলিভার করছে এবং সেটা টিভিতে দেখাচ্ছে। ঠিক, তুমি সেখানে সামনের সারিতে ছিলে। একদম। হোয়াট হ্যাপেন্ড? আমার মনে হয় আমি আর হাসাতে পারতাম না একটা সময়। কেন? তার কারণ আমি যেভাবে হাসাতে পছন্দ করি বা যেই ধরনের কন্টেন্টে বিশ্বাস করি, আমি আজও বিশ্বাস করি সেই কন্টেন্টে শোনার মানুষ রয়েছে, কিন্তু কোথাও একটা না একটু পাল্টেছে, একটু হলেও পাল্টেছে, ধরন পাল্টেছে। আমি হয়তো একটু খাটলে হয়তো পারতাম
আমার ইচ্ছেটা একটু অন্যরকম। সেটা হয়তো তুমি বলতে পারো যে আমি এড়িয়ে যাওয়ার জন্য বলছি, কিন্তু একেবারেই নয়। আমার লেখালেখি করার ইচ্ছে শুরু থেকে ছিল, সেটা আমি আলোচনায় বলেছি। যখন আমি সেই শোটি করি সেই সময় আমি লেখালেখি নিজেও করতাম, পরবর্তীতেও আমি লেখালেখি কন্টিনিউ করেছি, এবং আমি এই ডিরেকশনে আসার আগে কিন্তু আমি বিভিন্ন রিয়েলিটি শোতে স্ক্রিপ্ট লিখতাম, কন্টেন্ট তৈরি করতাম, রাইট রাইট। এবং সেটা বহুদিন ধরে করেছি। তারপরে এই শোটাতে এসে আমার মনে হয়েছে যে না, আমি নিজেও হয়তো করতে পারি। সেই অর্থে একা একা 2019 থেকে আমি একা একা জার্নি শুরু করেছি, এবং তোমাদের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসা আমি সার্ভাইভ করছি, এখন অবধি করছি। তবে ওই মানুষকে হাসানো এটা খুব কঠিন একটা কাজ, এবং যদি শুধুমাত্র তার মধ্যে না থাকা যায়, তোমার চারপাশটাও সেরকম হতে হবে। একেবারেই তাই। আমরা যখন একটা ওই হাউসটার মধ্যে ছিলাম, আমাদের সবাই আশপাশে ওই বিষয় নিয়ে, ওই মজা নিয়েই সারাক্ষণ রয়েছি। যখন ওটা শেষ হলো, আমরা যখন সব আলাদা 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 হয়ে গেলাম, কোথাও না সেটার এফেক্ট পড়েছে। একেবারেই হবেই। আমার চৌহদ্দিটা তখন পাল্টে গেছে। তারা কিন্তু এই মজার কথাগুলো সবসময় বলে না, তারা কিন্তু সবসময় এই হাসির কথাগুলো বা কোনো সিচুয়েশন নিয়ে কিছু একটা জায়গাতে অ্যারাইভ করে না যেখানে পাঞ্চ লাইন আছে। আর তখন তুমি রিয়েলাইজ করো যে তুমি একা করছিলে না, পরিবেশটা তোমায় করাচ্ছিল। ডেফিনেটলি আমি সারা জীবন বিশ্বাস করব, আমি যেই 1 থেকে 1.5 বছর যে সময়টা আমি অন স্ক্রিন ওই রিয়েলিটি শোতে অ্যাজ স্ট্যান্ড আপ কমেডিয়ান, সঙ্গীত তিওয়ারি হিসেবে, আসানসোল বর্ধমানের সঙ্গীত তিওয়ারি হিসেবে সেই সময় যে পপুলারিটি পেয়েছিলাম, আমি বিশ্বাস করি ওই পরিবেশটা তার জন্য একদম আদর্শ ছিল। এবং সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার পর আমার মধ্যে সেই আর্জটাও কমে গেছে আস্তে আস্তে। আমার সেই জন্য হয়তো পছন্দের দিকটাও সরে গেছে, কিন্তু আমি বরাবরই এখন যেটা করছি সেটা করতে চেয়েছিলাম। ভেরি গুড, ভেরি গুড। দ্যাট ইজ দ্য ওয়াও ফ্যাক্টর। একদম। সোমক, তোমার কাছে আমার ওয়াও কোশ্চেন। রেডিওর প্রতি প্রেম তোমার শুরুর থেকে। তুমি একটা বড় মাপের রেডিও স্টেশন, নিজের ইচ্ছেই হোক, কারোর চাপে হোক, বা তার কাজের পরিবেশ হোক, কোনো একটা কারণে তুমি সেটা ছাড়লে। ঠিক। ছেড়ে দিয়ে তুমি বললে যে আপাতত আমি আর রেডিওটা কিছু না করে আমি আমার মতো করে ইন্ডিপেন্ডেন্ট কাজ করব। ঠিক। পরে গিয়ে তোমাকে আমরা আবার একটি চ্যানেলে আবার একটা প্রাইম শো তোমাকে হোস্ট করতে দেখলাম, সেটাও আবার ছেড়ে দিলে। তাহলে বারবার ছাড়ছো কেন? না, দ্বিতীয় ক্ষেত্রটা আমি ছাড়তে চাইনি। আচ্ছা, পরিস্থিতি এমন হয়েছিল শুধু আমি নয়, আমাদের সবাইকে বেরিয়ে আসতে হয়েছিল। মানে তোমার ইচ্ছে ছিল না ছাড়া? হ্যাঁ, ইচ্ছে ছিল না, তার কারণ কর্তৃপক্ষ চেঞ্জ হয়েছিল এবং কারেন্ট ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্ট ছিলেন তারা টানতে পারছিলেন না, হাত তুলে দিয়েছিলেন, তারাও বেরিয়ে গেছেন। এবার এখানে একটা ব্যাপার হয়েছে, প্রথমবার যখন আমি রেডিও ছাড়ি তখন আমি ভেবেছিলাম যে আর না, 9 বছর হয়ে গেল, এবার অন্য কিছু করব। আমি একটি প্রোডাকশন হাউসে, আমি নাম নিচ্ছি না অবশ্যই, আমি একটি প্রোডাকশন হাউসে ওদের ব্র্যান্ডেড কন্টেন্টের টিমের সাথে কাজ করতাম। কনসেপ্ট বানানো, স্ক্রিপ্ট বানানো, সোশ্যাল মিডিয়াটা দেখতাম। দারুণ টিম, দুর্দান্ত লোকজন আমার চারপাশে। কিন্তু আমি বুঝলাম যে আমি না ওই ল্যাপটপে পিপিটি নিয়ে মিটিংয়ে বসতে পারবো না। আমি সেই মানুষটা নই, টু কোট অনুপম রায়। একদম আমি সেই মানুষটা নই। তার আগে মাঝখানে ছোট্ট করে একটা কর্পোরেট বসিয়ে দাও, আমি সেই কর্পোরেট মানুষটা আমি সেটা নই। আমি তার আগের 8-9 বছরে বুঝতে পারিনি যে আই হ্যাভ বিন আ পারফর্মার ফর 9 ইয়ার্স। হতে পারে সেটা চাকরি, হতে পারে সেখানে একটা লগ ইন লগ আউট আছে, চাকরিটা কিন্তু অন্য রকমের। তো ফলে 6 মাসের মাথায় আমি বললাম যে না গুরু, সেখানে আমি একটা ডিসিশন নিয়েছি জীবনে। ওই 6 মাস পিরিয়ডটা শেষ হলো, আমি ডিসিশন নিয়েছি যে আমি অনেক কিছু করব। আমি পারফর্মার হিসেবে কলকাতা শহরে, আমি কলকাতা শহরে থাকবো, এটা আমার প্রথম ডিসিশন। কারণ আমার পরিবার এখানে, আমার মা বাবা এখানে, আমার ছেলে এখানে বড় হবে। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে ঢোকার সৌভাগ্য হয়েছে ওর, সেটা হয়েছে। তো আমাকে এখানে থাকতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি পারফর্ম করব। আমি হয় মাইকের সামনে, হয় ক্যামেরার সামনে, হয় দর্শকের সামনে আমি পারফর্ম করব। একদম। তৃতীয় হচ্ছে যত রকম পারফরমেন্সই আমি করি না কেন, আমাকে রেডিওটা করতে হবে। কেন বলো তো? কারণ আমার ক্রিয়েটিভ সত্তা যদি একটা পেন্সিল হয়, রেডিও হচ্ছে শার্পনার আমার ক্ষেত্রে। একদমই, যে কারণে আমি কমেডিটা ছেড়ে আজকে ওই শার্পটা হয়নি, মানে ওই শার্পনারটা আমার ছিল না। একদমই। তুমি আবার যদি সেই স্বপ্ন তোমার ফিরে আসে, ডেফিনেটলি হয়ে যাবে, তোমার একটা চেঞ্জ হবে। আমি তো এই আজকে যে ভূমিকায় রয়েছি, আজকে দীর্ঘ বহু বছর পর আমারও নিজের ভেতর থেকে একটা পারফর্মার হিসেবে ভালো লাগছে যে আমি তোমার উল্টো দিকে এইভাবে বসে আছি। মানে আমি বহুদিন ধরে এভাবে বসিনি, আমি ক্যামেরার পেছনে, আমি এভাবে প্রচুর শো চালনা করেছি, পরিচালনা করেছি, কন্টেন্ট করেছি, কিন্তু এই যে বসা, যে এই যে আনন্দটা, এই যে কথা বলার যে আনন্দটা, এই যে ইমপ্রম্পটু কিছু একটা সিচুয়েশন বলার যে মজাটা, তুমিও বলছো আমিও বলছি, এটা একটা অন্যরকম একটা ভেতরের আনন্দ। এবং কি বলতো, আমি ঠাকুরের আশীর্বাদে আমার এই মুহূর্তে টাচফুড বলছি,
আমার চাকরি না করলেও চলবে, আমি বিভিন্ন প্রজেক্টের মধ্যে আছি, একদম। আমার সংসার চলে যাচ্ছে। রেডিওটা আমি চাকরি হিসেবে দেখি না, ভালোবাসার জায়গা, এবং আমার ক্রাফট যেটা, সেই ক্রাফটটাকে রোজ ঝালাবার একটা সুযোগ। একদম দিনে 4 ঘন্টা, দিনে 5 ঘন্টা আমি লাইভ কথা বলছি, বলতে বলতে একজন কল করলেন বা মেসেজ এলো, তার পরিপ্রেক্ষিতে আমি দিনে কি ঘটছে সেটাকে মাথায় রেখে তার কথার সঙ্গে কথা জুড়ে পরবর্তী গানটাকে যে আমি, যেটা একটা সিমলেস করছো। এক্সপিরিয়েন্স, একদম। এটা আমার ক্রাফটটাকে শার্প রাখে। আমি চাই, আমরা চাই হ্যাঁ। সমক আবার রেডিওতে ফিরুক। আমি ফিরবই, ফিরতে আমার ফিরতে হবেই, হবেই, কিছু একদম করার নেই। একদম একদম ফিরতে হবেই। বেশি আর বিষয়টাকে না এগিয়ে হ্যাঁ। আরেকটা দিন এরকম আমরা চলো। ছেড়ে রাখি, চলো। যেদিন আমরা অন্যরকম কথা বলবো। ঠিকই তুমি বলে সেদিন আমরা টাকা নিয়েই কথা বলবো, কিন্তু আমি এখানে একটা কথা বলবো, প্রেমের আমি, প্রেমের তুমি, প্রেম দিয়ে যাই চেনা, ইয়েস, কিন্তু এ প্রেম এমন প্রেম টাকায় যায় না কেনা। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সমক। ইয়েস, ক্যাফে হাউসে আসার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং ওয়া মোমোর তরফ থেকে Thank you. এটা তোমার হাতে Thank আমি you দিয়ে so দিলাম, much. এবং এর মধ্যে যা যা আছে সবই তোমার। Thank you. এবং আমাদের পরবর্তী দেখার জন্য আমরা অপেক্ষা করব, ঠিক। ততক্ষণ অবধি আমাদের ওয়াও থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এরকম পর্ব আবার আমরা নিয়ে আসবো। এই চেয়ারে হয়তো অন্য কেউ থাকবে, ওই সোফায় হয়তো অন্য কেউ থাকবে, কিন্তু প্রেম এভাবেই আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে, আজীবন প্রেম থেকে যাবে, এবং ক্যাফে হাউসের আড্ডা এভাবেই চলতে থাকবে। ধন্যবাদ। সুমক অগ্নির জন্য উঠেছে, বা অগ্নি সুমকের জন্য উঠেছে। একটা ছেলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে চাকরি পেয়ে ফাটিয়ে দিচ্ছে, সে তো রোল মডেল হবেই, এবং তার উপরে সে সিঙ্গেল, তার প্রমোশনই হচ্ছে সদা সিঙ্গেল অগ্নি দিয়ে।